প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব চোখের ছানি পড়া বা ক্যাটারাক্ট নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার আব্দুল মান্নান 1968 সালের জানুয়ারিতে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, কবিতা গানে একটা শব্দ আমরা সবাই শুনি, 40-এই চালসে। অর্থাৎ এই 40-এই চালসে হওয়ার যে প্রবণতা শুরু হয় 40 বছর বয়স বা তার পরবর্তী, সেটা মূলত মেডিকেল টার্মে আপনারা বলেন ক্যাটারাক্ট বা চোখের ছানি পড়া। একজন মানুষের এই যে চালসে বা ছানি পড়া বা কম দেখা, এই ঘটনাটা ঘটে কেন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আসলে বয়সের সাথে সাথে আমাদের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন হয়। বয়স হলে যেমন মানুষের চুল পাকে, চুল পড়ে, আমাদের স্কিনে ভাঁজ পড়ে, শক্তি কমে যায়, মেমোরি কমে যায়। এটা বয়সের সাথে সাথে সব সারা বিশ্বের মানুষের মধ্যে পরিবর্তন হয়। অঞ্চল ভেদে বা দেশ হিসাবে কিছুটা তারতম্য হতে পারে। তো যেটা বলছেন চালসে মানে 40-এর পরে যে চালসে হয় সেটাও বয়সজনিত পরিবর্তন। আরেকটা জিনিস যেটা মোর কমন আমাদের অকুলার প্রবলেম, চোখের ছানি পড়া, যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষা এবং দেশের মানুষ বেশিরভাগই যেটাকে বলে ছানি অথবা পর্দা, কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে সেটাকে আমরা বলি ক্যাটারাক্ট। ক্যাটারাক্টটা আসলে এটা সাধারণত অন্য ডিজিজগুলো যেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা অর্গানিজম দিয়ে হয়, কিন্তু ক্যাটারাক্ট ছানি অথবা পর্দা যেটা আমরা বলি সেটা কিন্তু কোনো মাইক্রো অর্গানিজম দিয়ে হয় না। এটা হয় নর্মাল এজিং প্রসেসের জন্য। এজন্য আমরা যখন ডায়াগনোসিস করি তখন আমরা বলি ARC, মানে এজ রিলেটেড ক্যাটারাক্ট। বয়স হলে বয়সের সাথে সাথেই পরিবর্তনের সাথে চোখের মধ্যে আল্লাহ প্রদত্ত যে একটা লেন্স, আমরা এটাকে বলি হিউম্যান ক্রিস্টালাইন লেন্স। এই লেন্সটা খুবই ট্রান্সপারেন্ট। এটা দিয়ে চোখের মধ্যে আমাদের বস্তুর প্রতিবিম্ব চোখে পড়ে, তখন আমরা সেই জিনিসটাকে বা অবজেক্টকে পরিষ্কার দেখতে পারি। কিন্তু বয়সের সাথে সাথে এই হিউম্যান ক্রিস্টালাইন যেটা সম্পূর্ণ প্রোটিন, এটা তো অপাসিটি ডেভেলপ করে, ডেভেলপ করে, এটা ঘোলা হয়ে যায়। বাংলা বলতে গেলে এই স্বচ্ছ লেন্সটা অস্বচ্ছতা দেখা দেয় বা অপাসিটি ডেভেলপ করে, সেটাকে বলি আমরা আসলে পর্দা বা ছানি, বা আমাদের মেডিকেল সায়েন্সের শব্দ হলো ক্যাটারাক্ট। তো এটা বয়সের সঙ্গে সঙ্গে নরমাল এজিং প্রসেস, বয়সের সাথে সাথে হবে। তবে কথা আছে, এই শুধু কেলা বয়স হলে ছানি পড়বে সেটা না। বয়স ছানি কিন্তু জন্মগত ছানি হতে পারে, যেটাকে আমরা কনজেনিটাল ক্যাটারাক্ট বলি। আরেকটা হলো যে কিছু সিস্টেমিক কিছু ডিজিজ আছে মানুষের, যারা ডায়াবেটিক পেশেন্টের, মায়োটনিক ডিস্ট্রফি, স্কিন ডিজিজ যারা ভোগে, তাদেরও কিন্তু ছানিটা বা ক্যাটারাক্টটা দ্রুত ডেভেলপ করে। বিশেষ করে আমি ডায়াবেটিক হাসপাতালে 17 বছর জব করছি, সেখানে আমার অভিজ্ঞতা থেকে দেখছি ডায়াবেটিক পেশেন্টদের ক্যাটারাক্টটা নর্মাল পেশেন্টদের থেকে খুব তাড়াতাড়ি পড়ে, এবং ডায়াবেটিক যে মেটাবলিক ডিজিজ, সেই মেটাবলিজমের জন্য আমাদের হিউম্যান ক্রিস্টালাইন লেন্স অফ মেটাবলিক চেঞ্জ হয়। সেই চেঞ্জের কারণে ডায়াবেটিক পেশেন্টদের ছানিটা পড়ে। তারপরে আরও কিছু ডিজিজ আছে, যেমন আমাদের চোখের কিছু ডিজিজ হয়, আমরা বলি অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমা, অ্যান্টিউবাইটিস, চোখের নিজস্ব কিছু রোগের কারণে হতে পারে, ছানি পড়তে পারে বা ক্যাটারাক্ট হতে পারে। তবে ক্যাটারাক্টের মোস্ট কমন কজ হলো বয়স
এটা বয়সজনিত পরিবর্তন, নরমাল প্রসেস, নরমাল যেটা আপনি বলছিলেন। একজন মানুষের যদি চোখে ছানি পড়ে তখন করণীয় কি? তিনি তো অল্প অল্প দেখছেন, তখন অনেকে অপেক্ষা করেন, এতে ক্ষতি হতে পারে কিনা, আর চিকিৎসার পদ্ধতি কি আছে? তা আমাদের একটা সুসংবাদ হলো যে ক্যাটারেক্ট নিয়ে আমাদের দেশের এখনো আমাদের দেশের অধিকাংশ মানুষ ভয়ে থাকে। আসলে ক্যাটারেক্ট হওয়ার পরে কোনো মেডিকেল কোনো চিকিৎসা নেই, সাধারণত ওষুধ বা চশমা দিয়ে ছানি প্রতিরোধ করা কোনো ব্যবস্থা সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমাদের একটি অপশন থাকে যে ছানি যদি পড়ে থাকে তাহলে সেটা একমাত্র চিকিৎসা হলো সার্জারি। অপারেশন বলতে মানুষ এখন যতটুকু ভয় পায় আসলে সেরকম না। ছানি চিকিৎসার অনেক উন্নত ব্যবস্থা এখন আমাদের দেশে হচ্ছে এবং আমরা করতেছি নিয়মিত। কি করে থাকেন আপনারা? সেই ক্ষেত্রে ছানি অপারেশনের কথা আমরা বলবো তখন ছানি পড়লেই যে অপারেশন করতে হবে তা কিন্তু না। ছানি পড়ার কারণে যদি কোনো পেশেন্টের তার দৈনন্দিন লাইফের যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো যদি তার অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত ছানি মানে অপারেশন অ্যাডভাইস করি। যেমন একজন কৃষক, সে কিন্তু দূরে দেখতে হয়, তাকে কাছে দেখার প্রয়োজন হয় না। কিন্তু একজন লাইব্রেরিয়ান, তাকে দূরে দেখার প্রয়োজন হয়, তাকে সারাদিন আলমারির বা বইয়ের খাতা দেখতে হয়, বিভিন্ন বইয়ের তাকে দেখতে হয়, মানে একজন শিক্ষিত মানুষ, তাকে লেখাপড়া করতে হয়। তার এই দৈনন্দিন লাইফের যদি কোনো অসুবিধা হয় ক্যাটারেক্টের কারণে, সেক্ষেত্রে আমরা সাধারণত বলি আপনাকে সার্জারি করে নেওয়ার জন্য। মানে সার্জারির ধরনটা কি? এটা কি সার্জারি বলতে সবাই এটা কি অজ্ঞান করার প্রয়োজন হয়, হসপিটালে ভর্তি হয়ে থাকার প্রয়োজন হয়? বিষয়টা কি? আসলে ছানির চিকিৎসা অনেক পরিবর্তন আসছে, এটা না বললে আসলে আপনারা বুঝতে পারবেন না। যে একসময় যখন আমরা গ্রাজুয়েশন করছি তখন যেরকম ছানি অপারেশন আমরা দেখছি তা সেই তুলনায় এখন ছানি অপারেশন একবারে সহজ হয়ে গেছে টেকনোলজির উন্নতির কারণে এবং আমার ডাক্তারদের প্রশিক্ষণের কারণে। নর্মাল ছানি অপারেশন, একটা ছানি অপারেশন ম্যাক্সিমাম 20-25 মিনিট লাগে। রুগীর কোনো হাসপাতালে থাকার প্রয়োজন হয় না এবং কোনো অজ্ঞান করার প্রয়োজন হয় না। ইভেন আমরা আগে চোখের ইনজেকশন দিয়ে আমরা ছানি অপারেশনটা করতাম, এখন ইনজেকশনের প্রয়োজন পড়ে না। রুগী শুধু আসবে, অপারেশন থিয়েটারে ঢুকবে, আমরা এক ফোঁটা সারফেস অ্যানাস্থেটিক এজেন্ট মানে লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট আমরা কনজেন্টেবল সেকে দিয়ে 10-15 মিনিটে আমরা একটা ফ্যাকো সার্জারি করে রুগী বাসায় চলে যাবে। তার নর্মাল দৈনন্দিন যা কাজকর্ম আছে তাই করবে। শুধু আমরা বলে দিই যে পরিষ্কার পানি ছাড়া বা নোংরা পানি যেমন চোখে না দেয় বা কাঁচা পানি যেমন চোখের মধ্যে 7-8 দিন বা 15-20 দিন না দেওয়া হয়। আর একটা অ্যান্টিবায়োটিক, একটা স্টেরয়েড ওষুধ, আমরা 2টা ওষুধ দিয়ে দিই। ওষুধগুলো যেমন নিয়মিত 1 মাস দেয়। পেশেন্টের নামাজ পড়া, টেলিভিশন দেখা, দৈনন্দিন মেয়েদের ক্ষেত্রে বা মা বোনদের ক্ষেত্রে রান্নাবান্না করা, আমরা যারা এক্সিকিউটিভ অফিস আদালত করা, সেগুলো কোনো রেস্ট্রিকশন এখন প্রয়োজন পড়ে না। উন্নত ফ্যাকোইমালসিফিকেশন যে উন্নত চিকিৎসা, যেটা আমরা মেশিনের সাহায্যে ক্যাটারেক্টকে টুকরো টুকরো করে ছোট্ট একটা ছিদ্র দিয়ে বাইর করে নিয়ে এসে আমরা সেখানে নরম লেন্স এখন পাওয়া যায়। নরম লেন্স মানে সফট লেন্স, যেগুলো ফোল্ডিং করা থাকে, ভাঁজ করা থাকে। এটা একটা ছোট্ট কলমের মাথার মতো ইনস্ট্রুমেন্ট আছে, এটা সেখান দিয়ে এই ভাঁজ করা লেন্সটা চোখের ভিতরে যে বড় হয়ে পজিশন নিয়ে নর্মালভাবে থেকে যায়। এটা লড়াচড়ার কোনো সম্ভাবনা দেখতে পাবেন। এটা দিয়ে রুগী যদি অন্য কোনো ডিজিজ অ্যাসোসিয়েটেড না থাকে তাহলে রুগী ঠিক 15-20 বছর বা ইয়াং বয়সে যেরকম দেখছে সেরকমই সে দেখতে পারবে লেন্স ইমপ্লান্ট করার পরে। এই যে লেন্সের বিষয়টা, এটা যখন গেলে আপনাদের কাছে বলেন যে কম দামি লেন্স, বেশি দামি লেন্স, বা এটার মানেটা কি, কিংবা এই দামের ভ্যারিয়েশনের জন্য তার যে পরবর্তী যে এর রেজাল্ট সেটাও হেরফের হয় কিনা? এটা আসলে লেন্সের যেটা লেন্স বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, সেই জন্য লেন্সের
দামের তারতম্য হবে। যেমন শক্ত লেন্স আমরা বলি PMMA, পলিমিথাইল ম্যাথাঅ্যাক্রিলেট দিয়ে যে লেন্সগুলো তৈরি হয় সেগুলো শক্ত লেন্স। অনেকটা আমরা কাচের গ্লাস, কাচের চশমা যেরকম সেরকম লেন্স, সেই লেন্সগুলো শক্ত। এগুলো লেন্স চোখে ইমপ্লান্ট করার সময় একটু বড় করে আমাদের ইনসিশন দিতে হবে, দিয়ে তারপর লেন্সটাকে প্লেস করতে হয়। এটা খুবই কম দামি একটা লেন্স দিয়ে হয়তো অপারেশন করতে, যে আমি যে হসপিটালে আছি সেখানে আমরা প্রতি বছরে আমাদের 200-250 রোগী আমরা বিনা পয়সায় করি, এবং বাংলাদেশে অনেক এনজিও আছে যে এই শক্ত লেন্স দিয়ে খুব কম পয়সায় এবং বিনামূল্যে চিকিৎসা করে দিচ্ছে। তবে এই লেন্সের গুণগত মান এবং লেন্সের কোয়ালিটির দিকে যদি আপনি চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে আমাকে নরম লেন্স, যেটাকে আমরা সফট লেন্স বলি, সার্জারিও সহজ, ইনসিশন ছোট দিতে হবে এবং কোয়ালিটি ভালো, সেই লেন্সগুলো আপনাকে ছোট্ট করে কাটতে হবে। যারা আমরা আগে গলব্লাডার অপারেশন সময় পুরো কেটে তারপর গলব্লাডার রিমুভ করতে হতো, এখন ল্যাপারোস্কোপির মাধ্যমে 3টা ছিদ্র করে গলব্লাডারকে রিমুভ করে সার্জারিও সহজ হয়ে গেছে সফট লেন্স আসাতে। চোখের ক্ষেত্রে প্যাকোইমালসিফিকেশন 2 দিকে 2টা ছোট্ট ছিদ্র হবে, জাস্ট লাইক এ আলফিনের মতো 2 দিকে 2টা ছিদ্র হবে। ছিদ্র দিয়ে ভিতর থেকে আমরা প্যাকো মেশিনের সাহায্যে লেন্সকে ইমালসিফাই করে সাকশন দিয়ে ইরিগেশন আইয়ে দিয়ে বাইর করে নিয়ে এসে, সেই ক্ষেত্রে আমরা লেন্সটাকে দাম পড়বে বেশি। একটু নরম লেন্স যেটা, সেটা খুবই ভালো লেন্স, এবং সার্জারি করলে রুগীর সাথে সাথে বাসায় চলে যেতে পারবে। এক্ষেত্রে রুগীর আর্লি রিহ্যাবিলিটেশন, মানে দ্রুত তাড়াতাড়ি তার কাজকর্মে নরমাল লাইফে ফিরে যেতে পারবে। নরম লেন্স যদি আমরা চোখে সংযোজন করি বা ইমপ্ল্যান্ট করি, এটি হলো নরম লেন্সের সুবিধা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক জরুরি এবং প্রয়োজনীয় বিষয় জানলাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের ছানি পড়া এবং তার অপারেশন সম্পর্কিত অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। লোয়ার ব্যাকের পেনটাকে রিলিফ করার জন্য আজকে আমরা যাবো 8 নম্বর মুভমেন্টে। এই মুভমেন্টের এর আগে আমরা করেছিলাম ওয়ার্ম আপ হিসাবে, যে স্পাইনটাকে রেডি করার জন্য। তো এটাকে আমরা একটু মডিফাইড করবো, একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো। ওকে সাইমন। ওকে, আমরা ওয়ার্ম আপ হিসাবে সেকেন্ড মুভমেন্টটা কিন্তু করেছিলাম, যেটা আমরা বলি যে নন ট্র্যাডিশনাল ব্রিজ, সেই জিনিসটা আমরা করাচ্ছি। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে, আমরা তখন নর্মালের পায়ের যে মুভমেন্টটা ছিল সেভাবে করেছি। এখন যেটা আমরা করবো, তো পাটাকে আমরা ক্লোজ করবো। আর তখন আমাদের হাতের মুভমেন্ট ছিল, এখন হাতের কোনো মুভমেন্ট থাকবে না, শুধু হিপসটা উপর দিকে উঠবে। ওকে, আপ, এবং যখন উঠবে ব্রিথ ইন, ইয়েস, গো ডাউন। সেম থিং যেটা আমি বলছি, যে ব্রিদিংয়ের মাধ্যমে কিন্তু আপনার স্পাইনটা মুভ করবে, এবং স্পাইনের মুভমেন্টের মাধ্যমে হিপসটা উঠবে, হিপসের মাধ্যমে স্পাইনটা উঠবে না। ওকে, গো এগেইন, ইয়েস, ওকে, গো ডাউন। ওকে, এইটা দুবার করার পরে যে জিনিসটা করবেন, আপনি ধরুন 1 ফিটের মতো ফুটটা সরাই ফেলবেন, যে একটা ফাঁকা হবে, এই ফাঁকা অবস্থায় করবেন। এতে যে জিনিসটা হবে, আপনার হিপসটা একটু ওপেন হবে, যেটা আমরা বলি হিপস ওপেন আপ। হিপস এটা হবে, আর এখানে থায়ের ভিতরে যে অ্যাবডাক্টার্স অ্যান্ড অ্যাডাক্টার্স মাসলগুলো থাকে, সেগুলো অ্যাক্টিভেট হবে, এবং এর সাথে অ্যাক্টিভেট হবে আপনার পেলভিস। কারণ পেলভিস, হিপস, অ্যাবডাক্টার্স, অ্যাডাক্টার যদি অ্যাক্টিভেট না হয়, তাহলে কোয়াড মাসল অ্যাক্টিভেট হবে না। এবং যদি এই 4-5টা মাসল যদি স্ট্রং না হয়, আপনার লোয়ার ব্যাক যে পেনটা কখনোই রিলিফ হবে না। এই জন্য এই 5টাকে আমরা করবো, এটাকে আমরা বলি ইনডাইরেক্ট ইফেক্ট। যদি ওইগুলো যদি স্ট্রং হয়, তাহলে স্পাইন থেকে প্রেশারটা অটোমেটিক কমে যায়। যদি কমে যায়, তখন স্পাইনটা একটু অটোমেটিক কন্টিনিউয়াস একটু রেস্ট পাবে। রেস্ট পেলে অটোমেটিক হিলিংয়ের যে পরিবেশটা, এটা বডিতে অটোমেটিক তৈরি হবে। ওকে, গো আপ, ইয়েস, সেম থিং, ইয়েস, গো ডাউন, আপ, ইয়েস। যখন উঠছে ব্রিদ ইন, নামছে ব্রিদ আউট, ইয়েস। এখন আপ টু ফ্লেয়ার, ইয়েস, ওকে। যার যা ফ্লেক্সিবল, যতটুকু মানে ফ্লেক্সিবিলিটি আপনাকে করবে, মানে অ্যাকসেপ্ট, ও যদি ফ্লেক্সিবল, পাটা বেশি করছে, ফ্লেয়ার করছে। ওকে, আপ, ইয়েস, ও ডাউন। খেয়াল করবেন, এখানে কিন্তু আমরা যেটা বলি যে হিডেন মাসল, অ্যাবসের যে হিডেন মাসলটা থাকে, যে মানে হিডেন মাসল ইয়ের জন্য, উইকনেসের জন্য লোয়ার ব্যাকে একটা সমস্যা হয়, সেই মাসলটা কিন্তু এখানে স্ট্রেন্থ হবে, মানে স্ট্রেচ হচ্ছে এবং কন্ট্রাকশন হচ্ছে। গো আপ, ইয়েস। এখন এই অবস্থায় না, টেক রেস্ট। এখন রেস্টের সময়টা জিনিস খেয়াল করবেন, ব্রিদিং প্যাটার্ন বন্ধ রাখবেন না, দমটা নর্মাল নিঃশ্বাস নেবেন, কারণ ইটস এ কমপ্লিট রেস্ট। রিল্যাক্স দ্য মাসল, রিল্যাক্স দ্য মাসল, ইয়েস,
তখন এখানে প্রপার ব্লাড সার্কুলেশন হবে অন দ্য স্পাইন, কারণ তখন আমার বডির করবে, সিগন্যাল দিবে যে পুরো ফ্লাশ আউট করার জন্য যত ব্লাডগুলো আছে হেলদি ব্লাডগুলো ফ্লাশ করবে আপনার ওই রিজনে, পেলভিস রিজনে, হিপস রিজনে, থাই রিজনে, লোয়ার ব্যাক রিজনে। ওকে, গো ডাউন। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে রেস্টিং ফেজ, যে 8 নম্বরে এসে আমরা স্পাইনটাকে অপোজিট ডাইরেকশনে আমরা একটু রেস্ট দেবো, পরবর্তী আরও কয়েকটা যে ফিনিশিং কতগুলো মুভমেন্ট আছে এই মুভমেন্টগুলো করার জন্য। প্রিয় দর্শক, আমরা জানি টিনেজ বয়স বা বয়স সন্ধিকালে খাবার দাবারের দিকে বিশেষ নজর দিতে হয়। চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি টিনেজ বয়সের খাবার দাবার কেমন হওয়া উচিত। মানুষের জীবনের প্রত্যেকটা বয়সই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে আমাদের শরীর বাড়ে কৈশোর বা পিউবার্টিতে, আমরা যাকে টিনেজ বলি। 11 বছর থেকে মেয়েদের ক্ষেত্রে 15 বছর, ছেলেদের ক্ষেত্রে 17 বছর। সাধারণত হিসাব করা হয় এই বয়সটাতে একটা মানুষ যতটুকু লম্বায় বাড়ে ঠিক সেটাই তার সারা জীবনের উচ্চতা। অর্থাৎ 15 বছর পার হয়ে গেলে একটা মেয়ে আর লম্বায় বাড়বে না। ফলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বয়সে উচ্চতা বৃদ্ধির জন্য যে মূল উপাদানটা দরকার সেটা হচ্ছে ক্যালোরি হাই, প্রোটিন হাই। তার মানে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। এটা প্রতিটা মেয়ে হোক এবং ছেলে হোক উভয়ের ক্ষেত্রে সমানভাবে খাবারগুলো, পুষ্টি উপাদানগুলো থাকতে হবে। সাধারণ ক্ষেত্রে যে অসুবিধাটার সম্মুখীন আমরা এই টিনেজ বাচ্চারা দুধ, ডিম বা জেনারেল খাবারগুলো খেতে খুব একটা পছন্দ করে না। তো যদি এরকম হয়, ধরেন কোনো একটা বাচ্চা দুধ খেতে চাচ্ছে না, আমি তার সঙ্গে যদি সামান্য অন্য কোনো খাবার মিলিয়ে দিই, যে একজনের দুধের গন্ধ সহ্য করতে পারছে না, আমি দুধটাকে বোরহানি করে দিলাম, দই করে দিলাম, ছানা করে দিলাম, দুধের খাবার তৈরি করে দিলাম, যে কোনো ফর্মেই হোক, সেই পিউবার্টি পিরিয়ডে খাবারের এই চাহিদাটা পূরণ করতেই হবে। নইলে কিন্তু সাধারণ ক্ষেত্রে পিউবার্টির পরে আর বাচ্চার উচ্চতা বৃদ্ধি হবে না। সারা জীবনে ওজন কমানো বাড়ানো সম্ভব, সব কিছু চেঞ্জ করা সম্ভব, কিন্তু 18 বছর পার হয়ে গেলে কোনো ছেলের আর লম্বায় বৃদ্ধি হবে না। ফলে ভীষণ ক্রুশিয়াল একটা পিরিয়ড, এবং এই সময় সবথেকে বেশি যেমন প্রোটিনের দরকার হয়, এবং প্রোটিনটাকে সেফ প্রোটিন হিসাবে কাজ করানোর জন্য হাই ক্যালোরি দরকার হয়, পাশাপাশি হাই ক্যালসিয়াম দরকার হয়, এবং প্রতিটা নিউট্রিয়েন্ট এই সময়টা এত বেশি প্রয়োজন যে হিসাব করে করে এই পিউবার্টি পিরিয়ডের খাবারের তালিকাটা প্রতিদিনে তার জন্য পূরণ করতেই হবে। সেই ক্ষেত্রে যে জিনিসটা পাশাপাশি দরকার সেটা হচ্ছে তার শারীরিক পরিশ্রম, অর্থাৎ এক্সারসাইজ যেটাকে আমরা বলি। ধরেন আপনার বাচ্চা বয়স অনুপাতে উচ্চতা কম আছে, ধরি একটা মেয়ের বয়স আছে 13 বছর, কিন্তু সে উচ্চতায় আছে 11 বছরের, তার মানে সে 2 বছরের ডেফিসিয়েট আছে। এখন এই উচ্চতাটা আমাকে বাড়াতে হবে কিভাবে? পাশাপাশি তাকে পরিশ্রম অর্থাৎ ব্যায়াম করতে হবে কিছু নির্দিষ্ট, এবং প্রতিদিনের খাবারে হাই প্রোটিন হাই ক্যালসিয়াম থাকতে হবে, এবং এই প্রোটিনটাকে সেভ করার জন্য তার ক্যালোরি ঠিক রাখতে হবে। ক্যালোরি ঠিক রাখতে হলে কি করতে হবে? তাকে তার কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক রাখতে হবে। সাধারণত এখনকার পিউবার্টি পিরিয়ডের সবথেকে বড় ক্রুশিয়াল বিষয় হচ্ছে তারা ভাত খেতে চায় না, জেনারেল খাবার খেতে চায় না, তারা ফাস্ট ফুডের প্রতি অনেক বেশি ফন্ডা। এটাতে যে জিনিসটা হয়, ফ্যাট খাবার আসার কারণে, জাঙ্ক ফুড আসার কারণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে, উচ্চতা বাড়ছে না। তো মাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকের প্রতি, যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রত্যেকটা বয়সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু একটা বাচ্চাকে সিকিউরড লাইফ বা খাবারের জন্য খাবার দেওয়া না, তার কি খাবার দরকার, কোন বয়সে দরকার, কতটা দরকার, এটা অবশ্যই আপনাদের একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিক করে নেওয়া উচিত, এবং আপনার বাচ্চা সবসময় স্পেশাল। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। প্রতিদিনের খাবারের মেনুতে কিছু না কিছু ফলমূল রাখুন, এতে দেহ ও মন দুই সতেজ থাকবে। প্রিয় দর্শক, এ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে
অস্টিওআর্থ্রাইটিস বলতে বোঝায় যে আমাদের যে জয়েন্ট আছে সেখানে যে একটা ধরনের কার্টিলেজ আছে, তরুণাস্থি, সেটা যদি ক্ষয় হয়ে যায় তারপরে যদি হাঁটুতে যে অসুখটা শুরু হয় সেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। এই অস্টিওআর্থ্রাইটিস যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জয়েন্টে হতে পারে, বেসিক্যালি সবচেয়ে বেশি হাঁটুতে বা কোমরের যে অস্থিসন্ধি আছে সেখানে, কিংবা আঙ্গুলের মধ্যে, কিংবা স্পাইনের সব জায়গায় হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায় নতুন কোনো অতিথির সঙ্গে।